হ্যালো। ফিউচার লাইফ গত সপ্তাহে ফিউচার লাইফ হয়নি, কারণ অবভিয়াসলি দিওয়ালি ছিল। ইনফ্যাক্ট এই অক্টোবর নভেম্বরের বেশ কয়েকটা সপ্তাহ আমরা দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা এসব নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে সত্যি কথা বলতে না তো নিজের মুড থাকে ফিউচার লাইফ করার, না তো কেউ দেখতে আসবেন। তো যাই হোক, আজকে ফিউচার লাইফ চলে এসছে, আমাদের মেইন ফেস্টিভ্যালগুলো ওভার। তো সবাই আমরা আস্তে আস্তে নর্মাল রুটিনে ফেরবার চেষ্টা করছি। ফিউচার লাইফ ইজ ব্যাক। আজকের টপিক ছিল ফরেন ইনভেস্টমেন্টস। ফরেন ইনভেস্টমেন্টের ব্যাপারে প্রস অ্যান্ড কনস ডিসকাশন করা আগে তিনটে জিনিস বুঝতে হবে। সেটা হলো যে ফরেন ইনভেস্টমেন্ট মানে সবই একই রকম, ব্যাপারটা এরকম নয়। ফরেন ইনভেস্টমেন্টেরও রকম ফের আছে। নামগুলো নিউজ পেপারের দয়ায় চেনা শুনো, কিন্তু ফিউচার লাইফ আমি চেষ্টা করি যে অন্তত একটুখানি বেসিক দিয়ে দেওয়ার। এফডিআই, এফআইআই, এফপিআই তিনটে টার্ম। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই মানে যেখানে ফরেনের কোম্পানি বা ফরেনাররা একটা কোম্পানিতে, দেশের কোম্পানিতে ডাইরেক্টলি ইনভেস্ট করছেন এবং সেখানে তাদের সৌরভ সেন ওয়ান্টস টু বি ইন ইউর ভিডিও। সরি, আমি ফিউচার লাইফে কাউকে অ্যাড করি না। আর তো যেটা হচ্ছে যে সেটা এই যে ইনভেস্টমেন্টটা, এরা কিন্তু একটা কন্ট্রোলিং স্টেক পেয়ে যায়। কোম্পানিতে ভালো মতন টাকা ঢালবে, এরা কোম্পানির কো ওনার হয়ে যায় এবং সেক্ষেত্রে এদের একটা সে থেকে যায় সমস্ত রকম ডিসিশন মেকিংয়ে। এই জন্যই সাধারণ মানুষ বা আমাদের দেশের গভর্নমেন্ট হিস্টোরিক্যালি খুব সেপটিক্যাল এফডিআইকে কোথায় ঢুকতে দেওয়া হবে, কোথায় ঢুকতে দেওয়া হবে না। তাদের রুলস অ্যান্ড রেগুলেশনস সেইভাবে তৈরি করতে হয়, কারণ খুব স্বাভাবিক, আপনি এফডিআইকে যে ইন্ডাস্ট্রিতে ঢুকতে দিলেন সেই ইন্ডাস্ট্রিতে তারা যদি তাদের সুবিধা মতন রুলস অ্যান্ড রেগুলেশনস চালাবার চেষ্টা করে, সেই কোম্পানি কোথায় প্রোডাক্ট বিক্রি করবে, কোথায় প্রোডাক্ট বিক্রি করবে না সেইটা যদি বলার চেষ্টা করে, তাহলে তো ইন্ডিয়ার পক্ষে খুব মুশকিল হয়ে যাবে। হতেই পারে যে এমন একটা দেশকে ইন্ডিয়াকে বললো প্রোডাক্ট বিক্রি করতে যে দেশটার সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক ভালো নয়, কিন্তু যে ফরেনার বা ফরেন কোম্পানি যে ইনভেস্ট করেছে সে দেখছে ওই দেশকে যদি ইন্ডিয়া এই প্রোডাক্ট বা সার্ভিসটা বেচে তাহলে লাভ সবচেয়ে বেশি, কিন্তু ইন্ডিয়া চায় না সেই দেশকে বেচতে। তো এই জন্য এফডিআইতে বিভিন্ন রকমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে। সেই জন্য এফডিআই এর বিষয়ে রুলস অ্যান্ড রেগুলেশনস খুব কড়া এবং সেটা হওয়াটা উচিত। এফআইআই, এফপিআই মানে ইনস্টিটিউশনাল আর পোর্টফোলিও ইনভেস্টর, এই ব্যাপারটা কিন্তু স্লাইটলি ডিফারেন্ট। এখানে কিন্তু ব্যাপারটা এরা কোনো কন্ট্রোলিং স্টেক পায় না। এরা যেটা করে সেটা হচ্ছে আমার আপনার মতনই বা আমাদের দেশের মিউচুয়াল ফান্ডের মতন, পেনশন ফান্ডের মতন এরা ইকুইটি মার্কেটে বা বন্ড মার্কেটে এন্ট্রি নেয় অ্যাজ প্লেয়ার এবং বিভিন্ন কোম্পানির স্টক বা বন্ড কিনতে থাকে এবং সেক্ষেত্রে অবভিয়াসলি এদের কন্ট্রোল অতখানিটা মানে কোম্পানির ওপর এদের অতখানিটা কন্ট্রোল হবার জায়গায় যাবেই না। তো দ্যাট ইজ দ্য সেকেন্ড রুট। এইবারে কথাটা হলো যে এই যে ফরেন ইনভেস্টমেন্ট ইন্ডিয়াতে ঢোকে, এরকম বিভিন্ন ডেভেলপিং কান্ট্রিতেই যায়, কিন্তু মানে ব্রিক কান্ট্রিজ, যেটা গোল্ডম্যান স্যাক্সের কয়েন করা টার্ম ব্রিক, যেটা এখন সবাই বলে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এই কান্ট্রিগুলো তো বটেই। এমনকি ফার ইস্টের যে কান্ট্রিগুলো, ফার ইস্ট এশিয়ান কান্ট্রি যারা, সেই কান্ট্রিগুলোতেও এই ফরেন ইনভেস্টমেন্ট ব্যাপারটা খুব বেশি। এবার কথাটা হলো কেন এইখানকার লোকেরা বা এইখানকার কোম্পানি ওই সব দেশে যদি কন্ট্রোলিং স্টেক পেলো তাহলে না হয় একরকম বুঝলাম তো এফডিআই, কিন্তু এফআইআই বা এফপিআই এর ক্ষেত্রে এরা আদৌ কেন ইন্টারেস্টেড, কেন এরা ওই দেশে ইনভেস্ট করে? এইখানে একটা জিনিস আমি ফিউচার লাইফে বহুবার বলেছি, সেইটা আরেকবার মনে করিয়ে দিই, যে মানির ভ্যালু সেখানেই যখন মানিটাকে কাজে লাগিয়ে কিছু একটা প্রডিউস করা হয়, সেটা গুডস হোক বা সার্ভিস হোক, এবং সেই গুডস বা সার্ভিসকে সেল করে যে অরিজিনাল ইনভেস্টমেন্ট ছিল তার চেয়ে বেশি মানি পাওয়া যাচ্ছে, সেইখানে গিয়েই প্রফিটটা হয়। এইবারে ইউকে বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর বা ইউএস এর ক্ষেত্রে অসুবিধাটা হলো এদের যে কোনো সেক্টরেই প্রায় কাইন্ড অফ স্যাচুরেশন এসে গেছে, কারণ প্রোডাকশন একটা গুডস বা সার্ভিস যাই হোক প্রোডাকশন করতে গেলে যা যা লাগে, প্রথম লাগে ম্যান পাওয়ার, দ্বিতীয় হচ্ছে যে স্কিল্ড ম্যান পাওয়ার,
একটা আরবিট লোককে ধরে এনে একটা আরবিট জায়গায় বসিয়ে দিলে তো হলো না, সেই লোকটাকে সেই কাজটা জানতে হবে। নেক্সট হচ্ছে যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, যেগুলো যেমন ধরুন মিনারেলস লাগবে, ল্যান্ড লাগবে, এগ্রিকালচারের ক্ষেত্রে অন্য রকমের ল্যান্ড লাগবে, এই জিনিসগুলো লাগবে। তারপর হচ্ছে টেকনোলজিক্যাল নো হাউ, এবং তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট, কারণ ইনভেস্টমেন্ট না হলে এই কোনো জিনিসটাই অ্যাকোয়ার করা যাবে না। মাইনে দেবেন কি করে? একটা ফ্যাক্টরি যদি খুললেন বা একটা কোম্পানি খুললেন, মাইনে দেবেন কি করে যদি স্কিল লেবার আছে এবং সব কিছু আছে, পকেটে টাকা নেই? এইবারে এই দেশগুলোতে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না বা আরও ফার ইস্টের কান্ট্রিগুলোতে এই ক্যাপিটাল জিনিসটারই অভাব। না তো কাঁচামাল কেনার মতন ক্যাপিটাল আছে, ল্যান্ড কিনে তৈরি একটা ফ্যাক্টরি তৈরি করার মতন ক্যাপিটাল আছে, না 4টে লোককে মাইনে দেবার মতন অবস্থা আছে। ইন জেনারেল আমি বলছি না যে কারণ নেই, আমি বলছি যে যা ক্যাপিটাল প্রয়োজন এই সমস্ত লোককে চাকরি দিয়ে সমস্ত লোককে প্রোডাক্টিভ বানাতে এবং যতটা আইডিয়াল কন্ডিশন যেখানে সেখানে পৌঁছতে গেলে যে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট সেইটা এই কান্ট্রিগুলোর কাছে নেই। এর ঠিক উল্টো ছবি ইউকে, ইউএস বা ইউরোপিয়ান কান্ট্রিতে। এখানে না তো অত লোক আছে, প্রথম কথা হচ্ছে লোক নেই, কাজ করার লোক কম। দ্বিতীয় কথা হচ্ছে যে এজিং পপুলেশন তো আরও সেই সমস্যাটাকে বাড়াচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে এখানে ল্যান্ড নেই সেই রকম, এখানে মিনারেলস নেই, এখানে অনেক রকম মানে যেগুলো ফ্যাক্টর অফ প্রোডাকশন যেগুলো আবার বলছি সেইগুলো নেই। এখানে এদের পকেটে টাকা আছে। এইবারে এরা কি করে? টাকাটাকে ইনভেস্ট করতে হবে কোথাও একটা, যে কোনোভাবে ইনভেস্ট করে সেটার থেকে লাভ করতে হবে, তবেই তো লোকটা চলবে। তো সেই জন্য এরা এমন এই কান্ট্রিতে ইনভেস্ট করার চেষ্টা করে যেখানে ক্যাপিটাল সাপ্লাই কম, বাকি জিনিসগুলো আছে। এই কারণেই এই ফরেন ইনভেস্টররা বিভিন্ন মানে নিজের দেশের বাইরে বিভিন্ন জায়গায় অপরচুনিটি খুঁজে বেড়ায়। এইবারে লাস্ট 1 বছরের কিছু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিই, যেটা হয়তো বুঝতে হেল্প করবে যে ফরেন ইনভেস্টমেন্ট ঠিক কীভাবে ইনফ্লুয়েন্স করছে। প্রথম কথা, একটা জিনিস একদম শুরুতে বলিনি, কোভিডের সিচুয়েশনের জন্য চায়নার প্রতি কিন্তু অবিশ্বাস শুধু এই নয় যে চায়নার প্রোডাক্ট লোকে ইউজ করতে চাইছে না, সেটা তো রোজকার ব্যাপার হয়ে গেছে এখন। চায়নাতে লোকে ইনভেস্ট করার আগেও দুবার ভাবছে। চায়নার ইকুইটি মার্কেটে বা চায়নার কোম্পানিতে যে কোনোভাবেই হোক, যে কোনো ফরম্যাটে এন্ট্রি নেবার আগে লোকে দুবার ভাবছে। তো সেই জায়গাটা ইন্ডিয়া একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। দ্বিতীয় কথা, এই যে নিফটি 7,500 7,600-তে পড়ে গেছিল মার্চ মাসে, তারপর আবার সেই অল টাইম হাই পেরিয়ে গেছে 9 নভেম্বর, এবং এই যে তারপরেও ঝরঝর করে উঠছে, এর পেছনে ফরেন ইনভেস্টমেন্ট একটা মেজর রোল প্লে করছে। এরা আমাদের থেকে অনেক সিজনড ইনভেস্টার্স, এরা জানে এরা কি করছে, কোথায় অপরচুনিটি, এরা পাখির চোখ করে বসে থাকে। এরা জানে যে এই সিচুয়েশন থেকে সবার আগে রিকভার করবে ইন্ডিয়া এবং সবার আগে ইন্ডিয়ার গ্রোথ পাথে আবার ফেরত আসবে ইন্ডিয়া। এবং এই লাস্ট 6-8 মাস ধরে যে টাকাটা ফরেন থেকে ঢুকেছে, এটা লাইফ টাইম রেকর্ড। ইন্ডিয়ার হিস্ট্রিতে কোনোদিন এত টাকা ইকুইটি মার্কেটে বা বন্ড মার্কেটে ফরেন থেকে আসেনি। এরা এখন হু হু করে ওখানে ইনভেস্ট করছে। এইবারে আরও কিছু ফ্যাক্টর আছে, শুধু ইন্ডিয়ায় গ্রোথ ইঞ্জিন শুধু এই ব্যাপারটা তো একটা বিশাল ফ্যাক্টর। আরও একটা ফ্যাক্টর, এখানে ইন্টারেস্ট রেট ক্রমশ কমছে, কারণ মানিটারি পলিসি লুজ করা হচ্ছে। ইন্টারেস্ট রেট না কমলে কোম্পানিগুলো সহজে বড় করতে পারবে না, সেজন্য এবার সাধারণ লোকের কাছে আমরা চাচ্ছি 6%, এখানে তো জিরোতে প্রায় পৌঁছে গেছে, 0.1 ইন্টার ব্যাংক রেট। তো ব্যাংকে টাকা রাখলে নেক্সট ইয়ারে খুব সম্ভবত নেগেটিভে যাবে ব্যাপারটা, তো সেক্ষেত্রে লোকের কাছে ব্যাংকে টাকা রাখার অপশনটা নেই। নেক্সট অসুবিধা হচ্ছে এইবার ট্যাক্স বাড়তে যাচ্ছে। আমরা তো এতদিন ধরে শুনছি যে সত্যি ভারতবর্ষ সেই তুলনায় করছে না যা অতটা এরা করছে, এরা লোককে হাতে হাতে টাকা দিচ্ছে যাতে প্যান্ডেমিকের সময় চাকরি না থাকলেও লোকের অসুবিধা না হয়। এইবার তার ইম্প্যাক্টটা আমরা টের পাবো, আমরা যারা চাকরি করে খাই বা যারা বিজনেস আছেন। গভর্নমেন্টের ভাড়ার প্রায় শূন্য, বিভিন্ন রকম ট্যাক্সের কথা শোনা যাচ্ছে, সেকেন্ড হোমের ওপর ট্যাক্স থেকে শুরু করে হাজার রকমের ওয়েলথ ট্যাক্স আসছে, কারণ গভর্নমেন্টের কফার কিন্তু খুব খারাপ অবস্থায় পৌঁছে গেছে এতদিন ধরে লোককে বসিয়ে খাই খাই। এইবারে ট্যাক্সের চাপ, উল্টো দিকে ব্যাংকে টাকা রেখে রিটার্ন পাওয়ার আশা নেই। এই অবস্থায় এই দেশের আম জনতা, এই দেশের মানে আমি আবার বলছি এই সমস্ত ওয়েস্ট ইউরোপিয়ান কান্ট্রি, ইউকে ইনক্লুডেড, ইউএস, এদের এখন মাথার ঘায়ে কুকুর পাগল অবস্থা যে আমি কোথায় ইনভেস্ট করলে দুটো পয়সার মুখ দেখব।
আর ঠিক সেই জায়গাটা দ্য ব্রাইটেস্ট স্পট অ্যাভেলেবল ইজ ইন্ডিয়া, এবং সেই জন্যই সেই জন্য বলা ভুল, দ্যাট ইজ আ মেজর ফ্যাক্টর, যার কারণে এরা যেহেতু রিড করতে পারছে ইন্ডিয়ার ভবিষ্যৎটা আমাদের থেকে অনেক বেটার ওয়েতে, এরা এইভাবে ইনভেস্ট করছে এবং ইন্ডিয়ার মার্কেট, নিফটি মার্কেট হু হু করে উঠছে। ফরেন ইনভেস্টমেন্ট যেভাবে বাড়ছে সেটা একটা, বললাম তো, হিস্টোরিক্যাল ব্যাপার, এইভাবে ইন্ডিয়ার হিস্ট্রিতে হয়নি। এবার আরও একটা জিনিস হচ্ছে যে চায়নার প্রতি অবিশ্বাস শুধু তাই না, চায়নার যদি খেয়াল করে দেখবেন চায়না নিজের কারেন্সিকে ক্রমশ ডিভ্যালু করতে থাকে, কারণ ওদের এক্সপোর্ট বেসড ইকোনমি। বাংলা কথায় ধরুন চায়না একটা জিনিস আজকে নিজের দেশে 100 টাকা দিয়ে বানালো এবং 1 পাউন্ডে বিক্রি হলো সেটা, কারণ ওদের 100 টাকা পাউন্ডে 1 পাউন্ড ধরে নিন, আজকে কথার কথা। এবার নেক্সট ইয়ারে যদি না ওরা নিজের টাকায় এই একই মাল বেচে 102 টাকা পায়, তাহলে ওদের গ্রোথ দেখাবে কি করে? এবার 102 টাকা যদি পেতে হয়, তাহলে পরে ওরা নিজেদের কারেন্সিটাকে ফিক্স করে রেখেছে, নিজেদের ইচ্ছা মতন ম্যানিপুলেট করে ডিভ্যালু করতে থাকে। তার সেই বেচলো 1 পাউন্ডেই, এবছরও 1 পাউন্ডে বেচলো, সামনের বছর 1 পাউন্ডে বেচলো, কিন্তু এই বছর 1 পাউন্ড ওর টাকা 100 টাকা, পরের বছর গিয়ে হবে 102 টাকা, ও দেখাবে আমার গ্রোথ হলো 2%। তাতে করে ইনভেস্টার যারা, তাদের অসুবিধাটা কি? ধরুন চায়নার ফ্যাক্টরিতে লোকটা ইনভেস্ট করেছিল, 100 টাকা ইনভেস্ট করেছিল, পরের বছর সেইটা গ্রোথ হয়ে 103 টাকা হলো। এবার সে তো এই দেশে বসে ইনভেস্ট করছে, সে তো টাকাটা আবার পাউন্ডে কনভার্ট করবে। এবার পাউন্ডে কনভার্ট করার সময় সে কিন্তু 1.03 পাউন্ড পাবে না, কারণ চায়না তো নিজের কারেন্সি ডিভ্যালু করে বসে আছে। 102 টাকা 1 পাউন্ড, তার ও পাবে 1.01-এরও কম, আরও অনেকটাই কম। তো এই জন্য চায়না যেহেতু নিজের কারেন্সি নিয়ে এইভাবে ডিভ্যালু করতে থাকে, ফিক্সড কারেন্সি, সেই জন্য এখন এদেশে 2019-এ ইউএস প্রথম এই স্টেটমেন্টটা দেয় যে এইটা করা ঠিক না, এতে করে ইনভেস্টাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপর থেকে 2019-2020-তে লোকে নড়ে চড়ে ভালো মতন বসেছে। আপনার মতন সাধারণ লোকও বুঝতে পারছে যে ইন্ডিয়া ইজ আ মাচ বেটার প্লেস দ্যান চায়না, কারণ চায়না নিজের কারেন্সি এমনভাবে ডিভ্যালুয়েট করতে থাকবে, যখন আপনি টাকা কনভার্ট করবেন ইনভেস্টমেন্ট পিরিয়ড শেষে, এই দেশে বসে আপনি আখেরে কিছুই লাভ পাবেন না। এই জ্ঞান বুদ্ধিটা লোকজনের মাথায় আরো বেশি করে নড়ছে। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্ডিয়া গ্রোথ ইঞ্জিন, ইন্ডিয়াতে ট্রান্সপারেন্সি ক্রমশ বিল্ড করা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্টের ফেসিলিটেট করার জন্য। নেক্সট কারেন্সির ব্যাপারটা তো রয়েছে। কারেন্সি, ইন্ডিয়া নিজের কারেন্সিকে ফিক্স করে না, ইন্ডিয়া ফ্রি মার্কেটে চলে। আর কোভিডের কারণে চায়নার উপর অবিশ্বাস, সব মিলিয়ে সারা পৃথিবী এই মুহূর্তে একটাই লাইন চলছে, ইজ ইন্ডিয়া দ্য নেক্সট চায়না? নো, আই থিঙ্ক ইটস বেটার দ্যান চায়না, ইটস বেটার দ্যান চায়না। সো দ্যাটস হোয়ার ইট ইজ। ইন্ডিয়ার গ্রোথ নিয়ে আমরা প্রচণ্ড কনফিডেন্ট। পলিটিক্যাল পার্টি, পলিটিক্স ব্যাপারটাকে যদি বাদও দেন, পিওরলি ইকোনমিক পার্সপেক্টিভ থেকে দেখলেও ইন্ডিয়ার গ্রোথ, গ্রোথ রেটটা একটু এদিক ওদিক হবে, খুব সত্যি কথা, কিন্তু আগেও একবার বলেছিলাম, আবারও বলছি, নেক্সট 15 বছর ইন্ডিয়ার গ্রোথ is going to be there. It is going to be a very bullish market. The whole economy is going to grow. আমরা কোভিড-19 সিচুয়েশনে দেখলাম যে ইন্ডিয়ার ইকোনমির একটা মেজর ইন্ডিকেশন নিফটি 50 যেভাবে বাউন্স ব্যাক করলো, লিটারেলি 7 মাসের মধ্যে এই প্যান্ডেমিকের লসটা কভার করে উপরে উঠে এলো। তো দিস মার্কেট ইজ গোয়িং টু গ্রো। ফরেন ইনভেস্টাররা আমাদের থেকে সিজনড ইনভেস্টার যেটা বললাম, এবং তারা পাখির চোখ করে আছে ইন্ডিয়ান মার্কেটকে, হু হু করে এফডিআই, এফআইআই, এফপিআই সবই ঢুকছে। এফআইআই, এফপিআই খুব বেশি করে ঢুকছে। আপনারা এই মার্কেট দেখে যদি ভাবেন যে এটা হাই, এরপরে আর কোথায় যাবে, একটা জিনিস খেয়াল করবেন, নিফটি কিন্তু প্রত্যেক 1.5-2 বছর অন্তর নতুন হাই স্কেল করে থাকে। এটাই ইন্ডিয়ান মার্কেটের মজা। এবং আজকে দাঁড়িয়ে যখন 5 বছর আগের হাইটাকে দেখা যায়, 4 বছর আগের হাইটাকে দেখা যায়, তখন মনে হয় যে আরে ওগুলো তো হাই ছিল না। তো এই জিনিসটাই কিন্তু নিয়ার ফিউচারেও হবে, নেক্সট 2, 3, 4, 5 বছর, আমরা তো বলছি 15 বছর। তখন কিন্তু 2035-এ দাঁড়িয়ে মনে হবে আরে 2020-তে যদি এন্ট্রি নিতাম, তাহলে তো আজকে আমি এতগুলো টাকা লাভ করতে পারতাম। So this is the opportunity. India equity market is one of the biggest opportunities you will ever get for your investment. যদি মনে হয় আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আমরা অনেক রকমের জিনিস ওখানে ডিসকাশন করি, অনেক কোয়েশ্চেন আনসার ডিসকাস করি। এসডি ক্যাপিটালের তরফ থেকে আমরা বিগিনারদের জন্য সেশনও করেছিলাম। যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, সমস্ত ভিডিও দেখতে পাবেন, বাংলা, ইংরেজি এবং হিন্দি 3টে ভাষায় আছে।
যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের এসডি ক্যাপিটালের ফেসবুক পেজে করতে পারেন। আমাদের মেল আইডি হলো mail.sdcapital@gmail.com। মেল করলে আমরা 2-3 দিনের মধ্যে জবাব দেওয়ার চেষ্টা করি। এই অপরচুনিটি, আবার বলছি, এই অপরচুনিটি কিন্তু 5 বছর পরে যখন ভাববেন যে 2020 হাইটা তো নিফটির হাই ছিল না, তারপর তো এত দূর আসতো, অপরচুনিটি মিস করাটা কোনোভাবেই বুদ্ধিমানের কথা না। অপরচুনিটি বারবার তো আসে না। তো এনিওয়েজ, যা হেল্প লাগবে দেখবেন, যদি নিজেরা পড়াশোনা করতে চান করবেন, যদি না করতে চান তাহলে পরে যে কোনো পোর্টফোলিও ম্যানেজারের হেল্প নিতে পারেন। এসডি ক্যাপিটাল তো আছেই, এসডি ক্যাপিটাল কীভাবে কাজ করে সেই সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আমাদের পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ওয়েবসাইটে সমস্ত কিছু দেওয়া আছে। আজ তাহলে এই পর্যন্তই। ভ্যাকসিন আশা করা যাচ্ছে, আজ ফাইজার তো অলরেডি অ্যাপ্রুভালের জন্য দিয়ে দিয়েছে জমা, মডার্নাও আশা করা যায় আর নেক্সট 1-2 সপ্তাহের মধ্যে দিয়ে দেবে। অ্যাস্ট্রাজেনেকা বলছে বাই ক্রিসমাস। অ্যাস্ট্রাজেনেকার একটা সুবিধা হচ্ছে যে ওদের যেমন যেমন রেজাল্ট আসছে, ইন্টারিম রেজাল্ট ওরা অ্যাপ্রুভাল এর প্রসেসের থ্রু দিয়েও যাচ্ছে ইন প্যারালাল। অ্যাপ্রুভাররাও দেখছে ইন্টারিম রেজাল্ট। সো সেক্ষেত্রে এবারে লাইভে লিঙ্ক টু এসডি ক্যাপিটাল ইউটিউব চ্যানেল সব দিয়ে দেওয়া হবে। এসবিআই ম্যাগনাম ফান্ড, কোটাক ফোকাস, এই নিয়ে আমরা বহু 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 সেশন করেছি। নেগেটিভ আলফা মানে সেই ফান্ডে ইনভেস্ট করার কোনো মানে নেই। একটু দয়া করে আলফা ভ্যালুটা দেখে নেবেন। অ্যাক্সিস ব্লু চিপ ইজ আ গুড ওয়ান, রেস্ট আই ডোন্ট নো, আই ডোন্ট রিমেম্বার। আলফা ভ্যালু যদি নেগেটিভ হয় তার মানে আপনি যা রিস্ক নিচ্ছেন তার থেকে কম রিটার্ন পাচ্ছেন। প্লিজ একটু দেখে নেবেন। মর্নিং স্টার, ইকোনমিক টাইমস সব জায়গায় এগুলো দেওয়া থাকে। যাই হোক, ভ্যাকসিন আশা করি অ্যাস্ট্রাজেনেকাও বাই ক্রিসমাস দিয়ে দেবে। আর অ্যাস্ট্রাজেনেকাটা আসলে আশা করা যায় ইন্ডিয়া পেতে শুরু করবে খুব জলদি। ততদিন অবধি আবার ততদিন অবধি কয়েক মাস এখনো হয়তো দাঁতে দাঁত চেপে আমাদের সবাইকে লড়াইটা চালিয়ে যেতে হবে। চেষ্টা করুন ভালো থাকবার, আমরাও চেষ্টা করছি। বাই।